নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি টেট 2 পেপার এর জন্য সোশ্যাল সায়েন্স টপিক ভারতের রাষ্ট্রপতি থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স কোন রাষ্ট্রপতির লেখা। তো মনে রাখবেন, মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এটা রামস্বামী ভেঙ্কটরমন, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, উনার লেখা। ঠিক আছে, তো মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স সেটা রামস্বামী ভেঙ্কটরমন লিখেছিলেন। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যোগ্যতাবলীর উল্লেখ করা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। রাষ্ট্রপতি নির্বাচনের যে যোগ্যতাবলী সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে সংবিধানের 58 নং ধারায়। সংবিধানের 58 নং ধারা হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর আমরা 3 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে। তো মনে রাখবেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি হলেন প্রতিভা পাতিল। ঠিক আছে, এবার 4 নম্বর কোয়েশ্চেন্সের দিকে নজর দেব, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন। এটাও অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। চাইলে আপনারা সঙ্গে সঙ্গে হ্যান্ডনোট বানিয়ে ফেলতে পারেন। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন, তো মনে রাখবেন সংসদের অধিবেশন না চলাকালীন সময়ে, অর্থাৎ সংসদের যখন কোনো অধিবেশন চলবে না তখন কিন্তু রাষ্ট্রপতি চাইলে অধ্যাদেশ জারি করতে পারেন। ক্লিয়ার? এবার আমরা 5 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি হলো। তো মনে রাখবেন, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটি হলো একটি অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া, একটি আধা বিচার বিভাগীয় প্রক্রিয়া, বা আমরা বলতে পারি অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া হলো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির কোন ধারার অধীনে ক্ষমা করার ক্ষমতা আছে। আমরা দেখেছিলাম যে ব্যক্তিকে কি করা হয়, ফাঁসি দেওয়া হয়, কিংবা যে ব্যক্তিকে সাজা দেওয়া হয় সেই ব্যক্তিকে কিন্তু তার সাজা মুকুব করে দেওয়ার ক্ষমতা রয়েছে, কিংবা ফাঁসির অর্ডারটাকেও থেকেও সেই ব্যক্তিকে কিন্তু সেই ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে। তো সেই যে ক্ষমতাটা সেটা কিন্তু রয়েছে রাষ্ট্রপতি কত নম্বর ধারার অধীনে, সেটা রয়েছে সংবিধানের 72 নম্বর ধারার অধীনে। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, এবং এই ধরনের ইউনিক কোয়েশ্চেন কিন্তু এক্সামে হিট করবে। আর তাছাড়া 2024-এ যেহেতু কম্পিটিশন বেশি, সেহেতু সেই মোতাবেক কিন্তু এমন ধরনের কোয়েশ্চেন আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। তো সেই মোতাবেক আমাদেরকে মজবুত করে রাখতে হবে। ঠিক আছে, তো মনে রাখবেন ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কিন্তু 11তম রাষ্ট্রপতির পদ পালন করেছিলেন। ঠিক আছে, 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারপর আমরা 8 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হচ্ছে সংবিধান লঙ্ঘনের জন্য ভারতের রাষ্ট্রপতি কত নং ধারার অধীনে অভিশংসিত হতে পারেন। এই জায়গাতে আমি বলে দিই, অভিশংসিত শব্দের মানে হচ্ছে গিয়ে ইমপিচমেন্ট। ঠিক আছে, ইমপিচমেন্ট। সংবিধান লঙ্ঘনের জন্য ভারতের রাষ্ট্রপতি কত নং ধারার অধীনে অভিশংসিত হতে পারেন, সেটা বলা হয়েছে 61 নং ধারার অধীনে। আমি পূর্বে ভিডিওতেও আপলোড করেছিলাম, আপনারা যারা দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন। তো মনে রাখবেন, অভিশংসিত মানেই হলো ইমপিচমেন্ট। আমি এখানে দেওয়ার এই কোয়েশ্চেনটা দেওয়ার মানেই হলো এটা একটা ইউনিক একটা ওয়ার্ড, এবং অভিশংসিত দেখলে কিন্তু আমরা অনেকে স্কিপ করে যেতাম। তো সেই কারণেই বা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কোয়েশ্চেনটা এখানে রেখেছি আমি, যাতে করে স্কিপ না হয় আমাদের এক্সামে যখনই কোয়েশ্চেনগুলো আসে। তো মনে রাখবেন, অভিশংসিত মানে হচ্ছে ইমপিচমেন্ট। ঠিক আছে, তো সেটা কিন্তু 61 নং ধারার অধীনে কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়ে থাকে, আমরা জানি সবাই। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসাসন কোথায় শুরু করা যেতে পারে। অভিশংসাসন কোথায় শুরু করা যেতে পারে, সেটা কিন্তু সংসদের কোনো একটি সদনে সেটা শুরু করা যেতে পারে। ক্লিয়ার? এবার 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সংবিধান লঙ্ঘন কথাটির অর্থ কী। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সংবিধান লঙ্ঘন কথাটির অর্থ কী, ভেরি ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। সংবিধান লঙ্ঘন কথাটির অর্থ হলো ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয় যদি রাষ্ট্রপতি কী করেন,
জারি করেন বা সেই মোতাবেক কোনো ধরনের কাজ করেন, তাহলে কিন্তু সেটাকে সংবিধান লঙ্ঘন বলা হবে এবং সেই মোতাবেক রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যেতে পারে শুধুমাত্র সংবিধান লঙ্ঘনের কারণেই। এবং আরও অনেক কিছু এক্সেপশনাল রুল রয়েছে, সেগুলোর বিধান যদি তিনি লঙ্ঘন করেন সেই মোতাবেক তাকে ইমপিচমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, এবার 11 নম্বর কোয়েশ্চেন্সের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। তো ভারতীয় সংবিধানের কিন্তু 54 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। ধারা থেকে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু টেট এক্সামের মধ্যে কোয়েশ্চেন দেওয়া হয়, সেই মোতাবেক কিন্তু আমাদের ধারাগুলোকে ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, ধারা থেকে একটি কোয়েশ্চেন আসবেই, সেই মোতাবেক আমাদেরকেও কিন্তু মজবুত রাখতে হবে। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়, এবং অনেকবার এটা কিন্তু এক্সামে এসেছিল, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়। শুধু ইভেন টেট এক্সাম নয়, অন্যান্য এক্সামেও কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। আরও বিভিন্ন ধরনের ত্রিপুরাতে যে সমস্ত এক্সামগুলো হেল্ড করা হয়ে থাকে সেগুলোতেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। তো অবশ্যই মনে রাখবেন ভারতের প্রথম নাগরিক যিনি হলেন তিনি কিন্তু রাষ্ট্রপতি। ক্লিয়ার? এবার আমরা 13 নম্বর কোয়েশ্চেন্সের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের নিম্নলিখিত রাষ্ট্রপতিদের মধ্যে কে ভারতের সংবিধানের 100তম সংশোধনীতে সম্মতি দিয়েছিলেন। তো সেটা হলো প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি আমার যতদূর মনে আছে উনি ছিলেন 10তম রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। তো উনি কিন্তু প্রথম 100তম সংশোধনীতে সম্মতি দিয়েছিলেন। ঠিক আছে, প্রণব মুখার্জি যে কিনা 100তম সংবিধানের সংশোধনীতে সম্মতি দিয়েছিলেন। ঠিক আছে, এবার 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের 100তম সংশোধনী কী বিষয়ক চুক্তির সাথে সম্পর্কিত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই ধরনের ইউনিক কোয়েশ্চেন এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, সেই মোতাবেক অবশ্যই আপনারা সেটা লিখে রাখবেন। ভারতীয় সংবিধানের 100তম সংশোধনী কী বিষয়ক চুক্তির সাথে সম্পর্কিত, সেটা কিন্তু স্থল বিষয়ক চুক্তির সঙ্গে সম্পর্কিত। তো এখান থেকে আমি আরেকটা কোয়েশ্চেন করেছি, ভারতীয় সংবিধানের 100তম সংশোধনীতে স্থল বিষয়ক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়। এটাও অনেকটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু বাংলাদেশের সাথে স্বাক্ষরিত হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা 16 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি তার অফিসে প্রবেশের আগে কার কাছে শপথ গ্রহণ করবেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন এবং আপকামিং টিটেট এক্সামের জন্য, টিটেট 2 এক্সামের জন্য অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো ভারতের রাষ্ট্রপতি তার অফিসে প্রবেশের আগে কার কাছে শপথ গ্রহণ করেন, সেটা কিন্তু ভারতের প্রধান বিচারপতির কাছেই কিন্তু তিনি শপথ গ্রহণ করে থাকেন। ক্লিয়ার? এবার 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নেহেরু অ্যান্ড হিজ ভিশন বইটি ভারতের কোন রাষ্ট্রপতির দ্বারা লেখা হয়েছিল। নেহেরু অ্যান্ড হিজ ভিশন বইটি ভারতের কোন রাষ্ট্রপতির দ্বারা লেখা হয়েছিল, সেটাও কিন্তু লেখা হয়েছিল কে আর নারায়ণ যে রাষ্ট্রপতি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উনার নামেই কিন্তু ওই বইটি লেখা হয়েছিল। ঠিক আছে, উনি ওই বইটি লিখেছিলেন। তারপর আমরা 18 নম্বর কোয়েশ্চেন দেখব, যেখানে বলা হয়েছে সার্চ ফর ট্রুথ বইটি ভারতের কোন রাষ্ট্রপতির দ্বারা লেখা হয়েছিল। সার্চ ফর ট্রুথ, দেখুন টেট এক্সামের ক্ষেত্রে কিন্তু বই থেকেও কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসেছিল এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমি অনেকটা কোয়েশ্চেন আমি এইভাবে বইয়ের উপর থেকে আমি রেখেছি। ঠিক আছে, সার্চ ফর ট্রুথ বইটি ভারতের কোন রাষ্ট্রপতির দ্বারা লেখা হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সার্চ ফর ট্রুথ যে বইটা লিখেছিল সেটা হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি এই বইটা লিখেছিলেন। ঠিক আছে, এবার ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটি কে লিখেছিলেন। ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটি যিনি লিখেছিলেন ওনার নাম হলো মহাত্মা গান্ধী। ক্লিয়ার? এবার 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত সদস্যগণের মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। তো নিম্নলিখিত সদস্যগণের মধ্যে অপশন এখানে আমি সবটি দেইনি, বা আমি শুধুমাত্র কোয়েশ্চেন এবং আনসার রেখেছি, সেই কারণে অপশনগুলো দেইনি। তবুও এটা মনে রাখবেন, নিম্নলিখিত সদস্যগণের মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন, সেটা হলো সংসদের নির্বাচিত ও মনোনীত সদস্যগণ। আমার কাছে অনেকটা ইম্পর্ট্যান্ট লেগেছিল কোয়েশ্চেনটা, তাই আমি এখানে তুলে ধরলাম। ঠিক আছে, তো আনসারটা অবশ্যই মনে রাখবেন, সংসদের নির্বাচিত ও মনোনীত সদস্যগণই উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ক্লিয়ার? এবার 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়। আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, এবার আমরা দেখব উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যেটা ভারতীয় সংবিধানের কোন ধারাতে সেটা মেনশন করা রয়েছে। সেটা কিন্তু সংবিধানের 66 নং ধারাতে মেনশন করা রয়েছে। এবার 22 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো আমরা, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে যে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি
ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে সেটাও দেখেছিলাম। এবার আমরা দেখব একজন উপরাষ্ট্রপতি থাকবে ভারতে, সেটা কিন্তু বলা হয়েছে সংবিধানের 63 নং ধারাতে। ক্লিয়ার? এবার আমরা মুভ করব 23 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। তো আমরা সবাই জানি ভারতের প্রথম যিনি উপরাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে কত সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। খুব একটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি কত সালে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি 1952 সালে নির্বাচিত হয়েছিলেন। ক্লিয়ার? তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কে রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হন। তো কে রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি হন? উনি কিন্তু উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে কি হয়ে থাকেন? সভাপতি হয়ে থাকেন। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি কে অপসারণ এর প্রস্তাবটি কোথায় স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ ভারতের যে উপরাষ্ট্রপতি উনাকে অপসারণের প্রস্তাব কোথায় স্থানান্তরিত হতে পারে, সেটা কিন্তু কেবলমাত্র রাজ্যসভায় স্থানান্তর করা যেতে পারে। ক্লিয়ার? এবার আমরা 27 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় উপরাষ্ট্রপতিকে অপসারণের কথা বলা হয়েছে। তো সেটা কিন্তু বলা আছে সংবিধানের 66 বি নং ধারাতে কিন্তু উপরাষ্ট্রপতিকে অপসারণের কথা বলা হয়েছে। এবার আমরা 28 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। তো উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে কিন্তু সংবিধানের 66 নং ধারায়। ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা হয়তো এই ভিডিওতে দুবার দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখব 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস। তো মনে রাখবেন কে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস, তো সেটা কিন্তু উপরাষ্ট্রপতিকেই কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক অফিস রূপে গণ্য করা হয়ে থাকে। তো সেই মোতাবেক আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে উপরাষ্ট্রপতি। ক্লিয়ার? এবার আমরা 30 নম্বর কোয়েশ্চেন্স, অর্থাৎ আজকের এবং লাস্ট এই রাষ্ট্রপতি থেকে আমার আজকের 4 নম্বর ভিডিও চলছে। আর আপনারা যারা ভিডিওটি দেখেননি পূর্বের ভিডিওগুলো 1, 2, 3 অবশ্যই একবার দেখে নেবেন, এবং অনেক ইউনিক কোয়েশ্চেন আছে এবং অনেকটা পসিবিলিটি রয়েছে টিটেড এক্সামে আসার। তো অবশ্যই সেগুলো একবার দেখে নেবেন। সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে। তো মনে রাখবেন সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে, সেটা কিন্তু 69 নং ধারায় উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা বলা হয়েছে। তো এই ছিল উপরাষ্ট্রপতি থেকে আজকে এই লাস্ট ভিডিও 30 কোয়েশ্চেন দিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, তাহলে অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।